স্যার, হেত্তাবাস তো কমপ্লিট হয়ে গেছিল, যেগুলো আরে কাজ দেখো, দিয়েছিলেন। অভ্যাস যেগুলো করতে দেওয়া হ্যাঁ, হয়েছিল। আজকে ওই ঘটিয়াম জালাম স্নেহবাদ প্রমেয়াত্তর এখান থেকে শুরু হবে। হ্যাঁ, এই সবাই করে এসছেন আজকে। আজকে কিন্তু সবার করে আসার কথা ছিল। পায়েল ম্যাডাম করে এসছেন বাকিগুলো? হ্যাঁ স্যার, কিছু করেছি আবার কিছু স্যার আচ্ছা, বুঝতে পারেনি। ঠিক আছে। এটা বলুন, ওই ঘটিয়ম জলম কি ছিল যেন? ঘটিয়ম জলম। স্নেহবৎ প্রমেয়ত্বাৎ। হ্যাঁ, ঘটিয়ম জলম স্নেহবৎ। স্যার, স্ক্রিনটা শেয়ার হয়নি। ও আচ্ছা, sorry। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। প্রমেয়ত্বাৎ ঘটিয়ম জলম স্নেহবৎ প্রমেয়ত্বাৎ। এই অনুমিতিতে পক্ষ কি? পায়েল ম্যাডাম বলুন। ঘটিয়াম জালাম। ঘটিয়ম জলম। ঘটিয়ম জলম মানে? ঘটের জল। হ্যাঁ, ঘটনিষ্ঠ জল বা ঘটে যে জল আছে। সাধ্য কি? সাধ্য হচ্ছে স্নেহ। স্নেহ, ঠিক। সাধ্য হচ্ছে স্নেহ। আর হেতু? হেতু প্রমেয়ত্ব। প্রমেয়ত্ব। এবার বলুন এখানে কি হেতুভাস আছে? স্যার সাধারণ সভ্যবিচার। সাধারণ সভ্যবিচার আছে, ঠিক। কিভাবে আছে বলুন? উম এখানে স্যার বলছে মানে ঘটের জল স্নেহ বিশিষ্ট, কারণ এখানে প্রমেয়ত্ব আছে। হ্যাঁ, উম, আর স্যার সাধারণ সভ্যবিচার মানে যেখানে মানে হেতুটা মানে হেতু যদি সাধ্য যেখানে থাকে না সেখানেও যদি থেকে থাকে তাহলে সেখানে সাধারণ সভ্যবিচার হেত্যাভ্যাস হয়। হ্যাঁ। এখানে স্যার হেতু প্রমেয়ত্ব, এটা সাধ্য স্নেহতে থাকে ঠিকই, কিন্তু স্নেহর যেখানে অভাব আছে এই মানে কথাটা ভুল হয়ে গেল তো। প্রমেয়ত্ব সাধ্য স্নেহতে থাকে ঠিকই, এটা নয়। প্রমেয়ত্ব সাধ্যের অধিকরণে থাকে ঠিকই, মানে স্নেহের অধিকরণে থাকে ঠিকই। আচ্ছা হ্যাঁ, স্নেহের অধিকরণে থাকে ঠিকই, কিন্তু মানে স্নেহের অধিকরণ যেখানে থাকে না সেখানেও প্রমেয়ত্ব থেকে থাকে। দেখুন, স্নেহের অধিকরণ যেখানে থাকে না সেটা নয়, স্নেহ যেখানে থাকে না। স্নেহ যেখানে থাকে না মানে স্নেহের অভাবের অধিকরণ। হ্যাঁ, স্নেহের অভাবের অধিকরণ। স্নেহের অভাবের অধিকরণ কে হবে? মানে স্নেহের অভাবের অধিকরণ মানে স্নেহ যেখানে থাকে না, সেইগুলো। হ্যাঁ, সেটা কে কে হতে পারে? সেরকম একটা মানে পদার্থের কথা বলুন। মানে স্নেহ থাকে তো জলে। হ্যাঁ, তো জল ভিন্ন যা কিছু আছে মানে পৃথিবী। হ্যাঁ, পৃথিবী প্রভৃতি। হ্যাঁ, ঠিক। পৃথিবী মানে পৃথিবীবাদী প্রভৃতিতে থাকে। হ্যাঁ, পৃথিবী প্রভৃতি হচ্ছে স্নেহা ভাবের অধিকরণ। সেই হুম। স্নেহা ভাবের অধিকরণেও কিন্তু প্রমেয়ত্ব থাকে। তাই জন্য সাধ্যা ভাববৎ বৃত্তি হয়ে যাওয়ার কারণে এখানে প্রমেয়ত্ব রূপ হেতুটি হেতু আভাস হয়েছে। কি হেতু আভাস? সাধারণ হ্যাঁ, শব্দ সাধারণ আভাস। সব্যভিচার হেত্যাভাস। ঠিক, সাধারণ শব্দ বিচার হেতু আভাস। বেশ। আর কোনো হেতু আভাস আছে এখান থেকে পাওয়া যাবে? আর কারো কেউ বের করেছেন? আমি বিরুদ্ধ করেছিলাম। হ্যাঁ, দেবজিৎ দা বলো। বিরুদ্ধ, হ্যাঁ বিরুদ্ধের চাষ করেছিলাম। আচ্ছা, বিরুদ্ধ হেতু আভাস। কেন তো বলো, তুমি কেন বিরুদ্ধ ভেবেছো? এখানে মানে সাধ্যর অভাবকে ব্যক্ত করে প্রমেয়ত্ব হেতুটি থাকে। না, দেখো, আহ, বিরুদ্ধ বিরুদ্ধ হেতু আভাসের লক্ষণ কি? যে সাধ্যা ভাবের দ্বারা আহ, যদি সা- ব্যক্ত হয়, তাই তো? হুম হেতুটা হুম যদি হুম সাধ্যা ভাবের দ্বারা ব্যক্ত, মানে তার মানে বিরুদ্ধ হতে হুম গেলে কি হতে হবে? হেতুটা সাধ্য সাধ্যের অভাব। ভাবের দ্বারা ব্যক্ত, তাই তো? এটাকে ঠিক হতে হুম হবে। এটাকে ঠিক হতে গেলে একটা বাক্যকে ঠিক হতে হবে। কোন বাক্যকে? দেখো, আহ, হেতুটা সাধ্যা ভাবের দ্বারা ব্যক্ত মানে কি? সাধ্যা ভাব হচ্ছে ব্যাপক,
আর হেতুটা হবে হুম ব্যাপ্য, ব্যাপক। তাই তো? তাহলে এই কথাটাকে আমরা কিভাবে বলবো? এই যে ইয়াত্র ইয়াত্র প্রমেয়ত্বম হ্যাঁ, প্রমেয়ত্বম তত্র তত্র স্নেহ বত্তা ভাব স্নেহ। দেখো সাধ্যা ভাব, সাধ্য এখানে কি? স্নেহ বত্তা ভাবাম, ও সাধ্য স্নেহ। হ্যাঁ, সাধ্য স্নেহ। হুম, তাহলে সাধ্যা ভাব হুম, সমান স্নেহা ভাব অথবা হুম, স্নেহবত্ত ভাব, যাকে বলতে পারো। হুম। তাহলে স্নেহা ভাব। এইবার দেবজিৎদা তুমি বলো আমায়, যে জলে প্রমেয়ত্ব থাকে কি থাকে না? হুম, থাকে। তাহলে ধরো একটা সমুদ্রের মধ্যে সমুদ্রনিষ্ঠ যে জল, হুম, সমুদ্রনিষ্ঠ যে জল, সেই জলে হুম। প্রমেয়ত্ব আছে, সেই জলে হ্যাঁ স্নেহের আছে। অভাব থাকে কি? না। থাকে না। তাহলে এই কথাটা আমরা বলতে পারবো যত্র যত্র প্রমেয়ত্বম তত্র তত্র স্নেহা ভাবঃ? না। বলতে পারবো না। এটা যদি না বলতে হুম, পারি, তাহলে এইটাও হবে না, হেতুটা সাধ্যাভাবের দ্বারা ব্যাপ্ত, সেই কথাটাও আমরা বলতে পারবো না এখানে, তাই না? হুম, হুম। তাহলে বিরুদ্ধের আভাস হবে? না, না। তাহলে বিরুদ্ধের আভাস নেই এখানে, ঠিক আছে? হুম। বিরুদ্ধ নেই। বেশ। এখান থেকে আর কারো কিছু বেরিয়েছে তো আভাস? আর আর কোনো হেতুভাস নেই এখানে। আচ্ছা, যাক। তারপরে কি আছে? স্যার আর একবার একটু এটা একটু বলবেন স্যার, ওই বিরুদ্ধটা কেন হলো না? হ্যাঁ, দেখো, বিরুদ্ধত্বাভাসের লক্ষণ হচ্ছে সাধ্যা ভাব ব্যাপ্ত হেতুর বিরুদ্ধ হয়। তার মানে কি? দেখো, আমাদের যে অনুমিতি, সৎ অনুমিতি, সেখানে সাধ্যটা কার দ্বারা ব্যপ্ত হয়? সরি, হেতুটা কার দ্বারা ব্যপ্ত হয়? সাধ্যের দ্বারা। সাধ্যের দ্বারা। যদি হেতুটা সাধ্যের দ্বারা ব্যপ্ত হয়, তাহলে সেটা সৎ অনুমিতি। যদি সাধ্যের অভাবের দ্বারা ব্যপ্ত হয়, সাধ্যের দ্বারা ব্যপ্ত না হয়ে সাধ্যের অভাবের দ্বারা ব্যপ্ত হয়, তাহলে কিন্তু অসৎ অনুমিতি। আর অসৎ অনুমিতি মানে সেখানে হেতুভাস হবে। কোন হেতুভাস? না বিরুদ্ধ হেতুভাস। তাহলে হেতুটা সাধ্যের অভাবের দ্বারা যদি ব্যপ্ত হয়, এই কথা। তার মানে বিরুদ্ধ হতে গেলে হেতুকে ব্যপ্ত হতে হবে কার দ্বারা? সাধ্যাভাবের দ্বারা। মানে হেতু হচ্ছে ব্যাপ্য আর সাধ্যাভাব হবে ব্যাপক। এবার একটা ব্যাপ্য আর একটা ব্যাপক, এই কথাটা বলতে আমরা একটা বাক্য লিখি। আমরা এক্স ধরে নিলাম, ব্যাপ্য সমান এক্স, ওয়াই হচ্ছে ব্যাপক। এইটা বোঝাতে আমরা একটা বাক্য লিখি। কি লিখি? যে যেখানে যেখানে এক্স, সেখানে সেখানে ওয়াই। এটা হয়তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ। এবার সেইটা যদি তাহলে এইখানে পুট করি, ওই ফর্মুলাটাকে এখানে পুট করি, যে তাহলে যেখানে যেখানে হেতু, সেখানে সেখানে সাধ্যাভাব। যদি বিরুদ্ধে হতে হয়, বিরুদ্ধের লক্ষণটা যদি মানে সঙ্গত করতে হয়, তাহলে আমাকে এই বাক্যটা ঠিক হতে হবে আমার কাছে, যে যেখানে যেখানে হেতু, সেখানে সেখানে সাধ্যাভাব। এবারে হেতুর জায়গায় আমরা এই অনুমিতিতে যে হেতু আছে সেটাকে বসিয়ে দিলাম, প্রমেয়ত্ব। যেখানে যেখানে প্রমেয়ত্ব, সেখানে সেখানে সাধ্যাভাব। বলতে এখানে সাধ্য হচ্ছে স্নেহ, তার অভাব স্নেহাভাব। যেখানে যেখানে প্রমেয়ত্ব, সেখানে সেখানে স্নেহাভাব। এইটা যদি ঠিক হয় এই বাক্যটা, তবেই বিরুদ্ধের আভাস হবে, ঠিক কিনা? হ্যাঁ কিন্তু এই বাক্যটা কি ঠিক আদেও? এই বাক্যটার কি মানে কোনো বেভিচার নেই? স্যার, সেইটাই বলছিলাম যে যেখানে স্নেহ তো কেবলমাত্র জলে থাকে। হ্যাঁ, তো তাই স্নেহের অভাব যদি জলে, মানে স্নেহের অভাব যদি ধরি, তাহলে তা তো জল ভিন্ন আর সকল মানে ওই পৃথিবী টিথিবী পদার্থ টদার্থ হবে। তাই ভাবছিলাম যে সেগুলোতেও, মানে সেগুলোও তো প্রমেয়, তাই ওখানে চলে যাচ্ছে, মানে প্রমেয়ত্ব রূপ দেখো, হেতুটার দেখো, দ্বারা দেখো, আমি একটা কথা বলি। স্বাধীনভাবের অভাবটা ব্যপ্ত আমি হয়ে যদি যাচ্ছে। পৃথিবী ধরি, আমি যদি পৃথিবী ধরি, পৃথিবীতে প্রমেয়ত্ব আছে কিনা? হ্যাঁ, প্রমেয়ত্ব আছে। প্রমেয়ত্ব আছে। পৃথিবীতে স্নেহাভাব আছে কিনা? স্নেহাভাব আছে পৃথিবীতে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্নেহের আছে, অভাব আছে। স্নেহাভাবও আছে। তাহলে হ্যাঁ হ্যাঁ। প্রমেয়ত্ব, পৃথিবী এমন একটা পদার্থ যেখানে
প্রমেয়ত্ব আছে, স্নেহাভাবও আছে, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমরা এটা লিখতে পারি প্রমেয়ত্ব এবং স্নেহাভাব সমানাধিকরণ, মানে একই অধিকরণে আছে। কিন্তু আমরা হুম। এটা বলতে পারি না যে যেখানে যেখানে প্রমেয়ত্ব আছে সেখানে সেখানেই স্নেহাভাব আছে, এটা আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ পৃথিবী প্রভৃতিতে সেটা ঠিক হলেও তার বেবিচার আছে। কোথায় আছে? জল, সমুদ্রের মধ্যে আছে যে জল, সেই জলে প্রমেয়ত্ব আছে কি নেই? প্রমেয়ত্ব আছে। স্নেহাভাব কি আছে? না, সেখানে নেই। স্নেহাভাব তো নেই, সেখানে তো স্নেহই আছে। হ্যাঁ, তাহলে সেখানে স্নেহ। যেখানে যেখানেই প্রমেয়ত্ব সেখানে সেখানেই স্নেহাভাব, এই কথাটা কি আমরা বলতে পারবো? বলতে পারবো না। দু একটা জায়গায় বা জগতের 50টা জায়গায় প্রমেয়ত্ব আছে, স্নেহাভাবও আছে, ঠিক আছে। কিন্তু একটা জায়গাও যদি এমন থেকে যায় যেখানে প্রমেয়ত্ব আছে কিন্তু স্নেহাভাব নেই, তাহলে কিন্তু আর এই বাক্যটা ঠিক হবে না। কেন? কারণ এখানে দুটো যত্র দিয়ে সকল অধিকরণের কথা বলা হয়েছে, মানে নিয়মের কথা বলা হচ্ছে। এর কিন্তু বেবিচার হলে চলবে না। যে যেখানে যেখানেই প্রমেয়ত্ব সেখানে সেখানেই স্নেহাভাব। যদি একটা এমন জায়গাও আমরা পাই যেখানে প্রমেয়ত্ব আছে কিন্তু স্নেহাভাব নেই, তাহলেই কিন্তু আর এই বাক্যটা ঠিক হবে না। এবং সেরকম জায়গা কিন্তু আমরা পেলাম। সমুদ্রে যে জল রয়েছে, হ্রদে যে জল রয়েছে, তাতে প্রমেয়ত্ব তো আছে কিন্তু স্নেহাভাব নেই, স্নেহই আছে। তাই জন্য এই বাক্যের বেবিচার রয়েছে, তাই এই বাক্যটা ঠিক নয়। আর এইটা যদি ঠিক না হয় তাহলে প্রমেয়ত্ব হেতুটা স্নেহাভাবের দ্বারা ব্যক্ত, এটাও হবে না। আর এটা যদি না হয় তাহলে এখানে বিরুদ্ধ হেত্বাভাসও হবে না। কারণ বিরুদ্ধ হেত্বাভাস হতে গেলে হেতুটাকে সাধ্যাভাবের দ্বারা ব্যক্ত হতেই হবে। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কিন্তু ভুল হলে চলবে না, অনেকবার হলো এইটা। ঠিক আছে, আচ্ছা এর পরের অনুমিতি কি আছে, কে বলবেন এটা? সংহিতা বলো, এরপরে কি আছে? হ্যাঁ, পরমাণু অনিত্য, পৃথিবীর তিয়াত। এরপর এটাই আছে, পরমাণু অনিত্য পৃথিবীত্বাৎ। পরমাণু অনিত্য পৃথিবীত্বাৎ। হ্যাঁ, বলো এখানে কি হেত্বাভাস হতে পারে? এখানে বাধিত হেত্যাভাস। বাদ আছে, কিভাবে আছে? উম মানে এখানে ওই পরমাণু যেটা আর কি, মানে পরমাণু যে পক্ষ সেটা হচ্ছে এখানে অনিত্য এখানে সাধন করছে। ভালো করে ভেবে বলো, তুমি ঠিকই বলেছো বাদ হেত্বাভাস আছে, কিন্তু কথাটা ঠিক হয় মানে বাক্যগুলো সাজানো হচ্ছে না। দেখো, আহ বাদ হেত্বাভাস মানি না। বাদ বলতে বাক্যে এখানে মানে পক্ষে যেটা সাধ্যাভাবের থাকে, সাধ্যের অভাব থাকে, তাই তো? সাধ্যের অভাব। হ্যাঁ হ্যাঁ। পক্ষে যদি সাধ্যের অভাব থাকে সেখন বাধিতত্ব আছে। পক্ষে সাধ্যের অভাবটা অন্য প্রমাণের দ্বারা যদি নিশ্চিত হয়। দেখো আমরা নিশ্চিত হয়, শব্দ হ্যাঁ। প্রমাণ বা অন্যান্য যুক্তির দ্বারা কিন্তু আমরা দেখেছি পরমাণুতে অনিত্যত্ব থাকে না, পরমাণুতে নিত্যত্ব থাকে। নিত্যত্ব থাকে, পরমাণুর হ্যাঁ। নিত্যত্ব সাধন আমরা অলরেডি পড়ে এসেছি, তাই না? হুম। তাই পরমাণু হচ্ছে কিনা নিত্য, এই কথাটা আমরা জানি, তাই অনিত্যত্ব নেই, এখানে বাধিত এর প্রভাস রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, মানে এখানে পরমাণু নিত্যত্ব, এখানে অনিত্য, মানে অনিত্য হয়ে যাচ্ছে। আচ্ছা আর কি অনিত্য প্রভাস আছে? বাধ্য হলো আর আমি এখানে স্যার, একটাই করেছি। সব ব্যভিচার একটা দেখতে দিয়েছি। হ্যাঁ, সব ব্যভিচার। সব্যভিচার। সব্যভিচার কিন্তু 3 প্রকারের। কি ধরনের সব্যভিচার? স্যার, সাধারণ সব ব্যভিচারটা দেখেছি। হ্যাঁ, সাধারণ সব্যভিচার কিভাবে হবে? সাধ্যা ভাববৎ বৃত্তি। তো এখানে সাধ্য হচ্ছে, সাধ্য হচ্ছে অনিত্য, অনিত্যত্ব। উম, এই অনিত্যত্বের অভাব হবে নিত্যত্ব, নিত্যত্ববৎ অর্থাৎ অধিকরণ, বৃত্তি মানে হচ্ছে নিষ্ঠ। সেটা হচ্ছে এই পরমাণু বাদ দিয়ে যে কোনো নিত্য পদার্থ। হ্যাঁ, তাতে পৃথিবীত্ব থাকবে কি? দেখো আবার আবার সাধ্যা ভাবে, সাধ্য কি? স্যার, সাধ্য হচ্ছে অনিত্যত্ব। অনিত্য। সাধ্যা ভাব সাধ্যা ভাব হবে অনিত্যত্বা ভাব। সমান
অনিত্যত্ব সব ভাববো হচ্ছে নিত্যত্ব। নিত্যত্ব, ঠিক আছে। আচ্ছা, নিত্যত্বের অধিকরণ, নিত্যত্বের অধিকরণ কারা হবে? নিত্যত্বের অধিকার সব মানে এখানে নিত্য পদার্থগুলো। নিত্য পদার্থগুলো, নিত্য পদার্থগুলো, ঠিক আছে। এখন সেই নিত্য পদার্থগুলোতে সব জায়গায় কি পৃথিবীত্ব থাকে? উম, সবগুলোতে না, ওই প- পরমাণু রূপে যেগুলো নিত্য, সে ওইখানে তো না, সব জায়গায় থাকে না। থাকে না, না? তাহলে এখানে আমরা নিত্যত্ব বলতে মানে পৃথিবীত্ব আছে এরকম নিত্য পদার্থ কে? মানে তাহলে পার্থিব পরমাণুই হবে একমাত্র, তাই তো? হ্যাঁ। হুম। পার্থিব পরমাণু, তাহলে পার্থিব পরমাণু হচ্ছে নিত্যত্বের অধিকরণ রূপে ধরলাম। তাতে পৃথিবীত্ব আছে, তাতে কিন্তু পৃথিবীত্ব আছে, ঠিক আছে। তাই জন্য এটা সাধারণ শব্দে বিচার হয়ে যাবে, তাই জন্য এটা সাধারণ শব্দ বিচার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে স্যার আর একবার, স্যার এটা আর একবার একটু বলবেন, মানে এই পার্ট মানে আমি করেছিলাম কিন্তু এই লাস্ট মানে আমার তো যুক্তিতে হচ্ছে না, আপনি যখন এখন দেখালেন তখন আমি মানে হচ্ছিল না। তো হ্যাঁ, স্যার একবার আরেকবার বলবেন এইটা নিত্যত্ব থেকে পৃথিবীত্বটা একটুখানি আরেকবার। সাত, এই লক্ষণটাকে মাথায় রাখলেই হবে। সাধ্যা ভাববৎ বৃত্তি হতে হবে কাকে? পৃথিবীত্বকে, মানে হেতুকে। তো সাধ্য হচ্ছে অনিত্যত্ব, সাধ্যের অভাব কি? নিত্যত্ব, মানে অনিত্যত্বের অভাব মানে নিত্যত্ব, ঠিক। নিত্যত্ব কোথায়? নিত্যত্ব জগতের অনেক জায়গাতে থাকে, ঠিক আছে। জগতে যত নিত্য পদার্থ রয়েছে, নিত্য পদার্থ কতগুলো? এই পৃথিবী, অপ, তেজ আর বায়ুর হচ্ছে পরমাণু রূপে নিত্য। হ্যাঁ, আর আর বাদ বাকি যে পাঁচটা বাদ বাকি যে আর কটা আর 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 যে পাঁচটি রয়েছে, সেই পাঁচটি নিত্য। কি কি সেগুলো, কি কি? ওই আকাশ, কাল, আত্মা, দিক, মন। হ্যাঁ, আকাশ, কাল, দিক, আত্মা, মন। আর কেউ নেই নিত্য পদার্থ? স্যার পরমাণুগুলো এই যে আগের চারটের শোনো, পরমাণুগুলো। আমরা প্রশ্নটা কি করছি? পদার্থ, তুমি উত্তর দিচ্ছ দ্রব্য, শুধু ওরে, শুধু দ্রব্যের দিকে তাকিয়ে বসে আছো তো। আর এর এর বাইরে আরো আসো, দ্রব্য ছাড়াও তো আরো অনেক কিছু আছে। গুণ আছে, কর্ম আছে, সামান্য বিশেষ সমবায় অভাব সেখানেও আছে। মানে নিত্য যে গুণগুলো তাতে নিত্য তো থাকবে। আচ্ছা, কর্ম, নিত্য কর্ম বলে কিছু হয় না, কর্ম মানে ক্রিয়া মানে অনিত্য। সামান্য, সামান্যও তো নিত্য, সামান্যের মধ্যে নিত্যত্ব থাকে। বিশেষ, বিশেষের মধ্যে নিত্যত্ব থাকে। সমবায়, সমবায়ে নিত্যত্ব থাকে, তাই না? অভাবের মধ্যে অত্যন্তাভাব, সে নিত্য, তাই তার মধ্যে নিত্যত্ব থাকে, ঠিক আছে। তারপর নিত্যত্ব অনেক জায়গাতে আছে, নিত্যত্ব অনেক জায়গাতে আছে। তাই নিত্যত্বের অনেক অধিকরণের মধ্যে একটা অধিকরণ হচ্ছে পার্থিব পরমাণু। অন্য অধিকরণ গুলোকে ধরলে আমরা মেলাতে পারবো না, কারণ আমরা যদি জলীয় পরমাণু ধরি বা আত্মা ধরি, সেটাও নিত্যত্বের অধিকরণ ঠিকই, কিন্তু তাতে তো পৃথিবীত্ব নেই, এই লক্ষণটা মিলবে না এই সাধারণ শব্দ বিচারে। কিন্তু সেই নিত্যত্বের অধিকরণ রূপে যদি আমরা পার্থিব পরমাণুকে ধরি, পার্থিব পরমাণু নিত্য কিনা? হ্যাঁ স্যার নিত্য। তাহলে নিত্যত্বের অধিকরণ হলো। হ্যাঁ। সেই পার্থিব পরমাণুতে পৃথিবীত্ব আছে কিনা? হ্যাঁ স্যার, পৃথিবীতে আছে। তাহলে সাধ্যাভাবের অধিকরণে হেতু থেকে গেল কিনা? হ্যাঁ। তাহলে সাধারণ শব্দ বিচারে দশ হয়ে গেল, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমাকে এমন একটা অধিকরণ ধরতে হবে যেখানে হেতুটা আছে, তবেই সাধারণ শব্দ বিচার হবে, ঠিক আছে। আচ্ছা, আর কোনো হেত্যাভাস আছে কি ওই সংহিতা? এখানে আর কোনো হেত্যাভাস আছে? না, আর পাইনি, আর নেই? শিওর? পাইনি। পঙ্কজ? স্যার স্বরূপা সিদ্ধ হতে পারে তো। স্বরূপা সিদ্ধ কিভাবে? আহ এখানে পক্ষ হচ্ছে পরমাণু, আর হুম, সাধ্য হচ্ছে অনিত্যত্ব, আর হেতু হচ্ছে হুম, পৃথিবীত্ব। পৃথিবীত্ব তো হুম। যাবৎ পরমাণুতে থাকে না, কেবল পার্থিব পরমাণুতে থাকে। হ্যাঁ, এইটা হচ্ছে কথা। এখানে এখানে পক্ষ হচ্ছে পরমাণু। পরমাণু কত প্রকার, মানে কতগুলোর পরমাণু হয়? পৃথিবী, জল, তেজ, বায়ু। পৃথিবী, জল, তেজ, বায়ু, এই চারটে দ্রব্যেরই পরমাণু হয়, ঠিক। কিন্তু এখানে মানে এরা হচ্ছে, এই পরমাণু হচ্ছে কি এখানে পক্ষ। কারণ কি, পরমাণুতে কিন্তু উল্লেখ করা নেই কিছু,
কোন পরমাণুর কথা বলা হচ্ছে পক্ষের মধ্যে কিন্তু সেটা উল্লেখ করা নেই। তার মানে এই পুরোটা কি আমরা পক্ষ বলে ধরবো। আর হেতু কি? পৃথিবৃত্ত। এইবার এই পৃথিবৃত্ত হেতুটা এই পক্ষের সমগ্র অংশে আছে কি সঞ্চয়িতা দি? ওই পৃথিবৃত্ত হেতুটা এই সমগ্র পক্ষে আছে কি? না, কেবলমাত্র যে নিত্য যে পার্থিব পরমাণু তাতেই পৃথিবীত্ব হেতুটা হ্যাঁ, থাকবে। মানে কেবলমাত্র এই অংশটুকুতেই আছে, হুম। এদিকের অংশটুকুতেই আছে, এখানে কিন্তু নেই। ঠিক আছে, তাই পৃথিবীত্ব হেতুটা পক্ষের একদেশে রয়েছে, পক্ষের একদেশে রয়েছে। পক্ষের একদেশে যদি থাকে আর একদেশে না থাকে তাহলে সেটা কোন হেতুবাস হয়? ভাগা সিদ্ধি। হ্যাঁ, স্বরূপা সিদ্ধির একটা ভাগ পড়েছিলাম আমরা, ভাগা সিদ্ধি। সেই ভাগা সিদ্ধি হেতুবাস। ঠিক আছে, বোঝা গেছে সবার? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, তারপরের অনুমিতি আছে পর্বত, কি আছে তারপরে? পর্বতে বহ্নিমান ধূমাৎ। পর্বতঃ বহ্নিমান, নীল ধূমাত্রাতেই। ঠিক আছে, পর্বতঃ বহ্নিমান। স্যার পর্বতঃ বহ্নিমান ধূমাৎ আর পর্বতঃ বহ্নি আবহমান চলাৎ একসঙ্গে আছে। হ্যাঁ, এটা তো বোঝাই যাচ্ছে, সবাই বুঝতে পারছে, এখানে সব প্রতিপক্ষ হবে। হুম, যাক, তারপরেরটা এটা শুনবো না, তারপরেরটা, তারপরে কি আছে? নয়ন পদ্মং নয়। দিবা বিকাশশীলম পদ্মত্বাৎ। নয়ন পদ্মম দিবা বিকাশশীলম পদ্মত্বাৎ। এখানে পক্ষ কি? এখানে সোমা ম্যাডাম বলুন তো, সোমা ম্যাডাম আছেন? নয়ন পদ্ম। হ্যাঁ, নয়ন পদ্ম হচ্ছে পক্ষ। সাধ্য দিবা বিকাশশীলম। পুরোটা বলুন। দিবা, দিবা বিকাশশীল। না হলো না, আবার বলুন ভালো করে। দিবা, দিবা বিকাশশীল। বিকাশশীল তো নয়ন পদ্ম হয়ে গেল, পক্ষকে বলা হচ্ছে। সাধ্য বলতে গেলে কি করতে হবে এখানে? সাধ্য দিবা হচ্ছে একটা ধর্ম হবে, দিবা বিকাশশীলত্ব, দিবা বিকাশশীলত্ব। আর হেতু পদ্মত্ব। পদ্মত্ব, হেতু হচ্ছে পদ্মত্ব। ঠিক। এইবার সোমা ম্যাডাম আপনি বলুন এখানে কি হেতু আভাস আছে? এখানে স্যার আশ্রয় সিদ্ধ হেত্যাভাস হয়েছে। ঠিক। এখানে নয়ন পদ্ম হলো আশ্রয়, হ্যাঁ, নয়ন কোনো অস্তিত্ব নেই, অতএব এখানে নয়ন পদ্মের কোনো অস্তিত্ব নেই। এই সাহিত্যে যতই নয়ন পদ্মের কথা বলা হোক, সেই জ্ঞান কিন্তু মিথ্যা, আহার্য জ্ঞান। ঠিক আছে, সে তার কোনো অস্তিত্ব নেই। বেশ, বাকি অংশটা ঠিক আছে, কারণ মানে আর কোনো হয়তো হবে না, কারণ পদ্ম দিনের বেলায় ফোটে। যেখানে যেখানে পদ্মত্ব সেখানে সেখানে দিবা বিকাশশীল, এটা ঠিকই আছে ব্যক্তিটা, খালি এখানে আশ্রয়টাই অসিদ্ধ, তাই আশ্রয় অসিদ্ধ একদম। আর কেউ কোনো হেতু আবাস খুঁজে পেয়েছেন নাকি এখান থেকে? ওকে, আচ্ছা, তারপরে কি আছে? স্যার পর্বতঃ এটা বহ্নিমান স্বরূপা সিদ্ধ হবে না? হ্যাঁ, স্যার এটা স্বরূপা সিদ্ধ হবে না? স্বরূপা সিদ্ধ কিভাবে হবে বলো? স্বরূপা সিদ্ধের লক্ষণ কি? হেতুর পক্ষে না থাকা। হ্যাঁ, এখানে হেতুর পক্ষে নেই। মানে ওই নয়ন পদ্মটাকে কি পদ্ম ভেবে নিতে হবে? দেখো, যদি আশ্রয়া সিদ্ধ হয়ে যায় তখন আর স্বরূপা সিদ্ধের অস্তিত্ব থাকবে না, কারণ আশ্রয়টা অলরেডি অসিদ্ধই হয়ে গেছে, আমরা বলে দিয়েছি। তার মানে এটা ইজিলি আন্ডারস্টুড, আশ্রয়টা নেই মানে সেখানে আর কিছু থাকতেও পারবে না, তাই না? আশ্রয় সিদ্ধ হতে হয়ে গেলে আর স্বরূপা সিদ্ধের কথা বললে হবে না, মানে স্বরূপা সিদ্ধ থাকতে পারবে না। ঠিক আছে। স্বরূপা সিদ্ধ বলতে পক্ষে হেতুর অভাব, তার মানে পক্ষরূপে কাউকে প্রসিদ্ধ হতে হবে, তবে সেখানে হেতু আছে কিনা আমরা বিচার করব। এখানে পক্ষ যাকে লিখেছি সেই প্রসিদ্ধ না, তাই সেখানে আর কিছু আছে কিনা আমার বিচার করার কোনো অবসরই নেই। হুম, হ্যাঁ। তারপরে কি আছে? পর্বতঃ বহ্নিমান প্রমেয়ত্বাৎ। ও, এইটা তো বইয়ের মধ্যেই ছিল, পর্বতঃ বহ্নিমান প্রমেয়ত্বাৎ। এখানে কি হেতু আবাস খুঁজে পাওয়া গেছে? সাধারণ সভ্যা বিচার। সাধারণ শব্দ বিচার, সাধারণ, এটা অলরেডি আমরা পড়েছি, তাই আর এটা শুনবো না। Okay, তারপরে কি আছে? হ্রদঃ হ্রদঃ বহ্নিমান জলাৎ। হ্রদঃ বহ্নিমান
জলাৎ। সঞ্চয় যদি বলুন তো এখানে কি আছে হেতুবাস? স্যার বাধিত। আচ্ছা, ঠিক। কারণ আমরা প্রত্যক্ষের দ্বারা জানতে পারি হরদ বন্যী অভাববান, হ্রদে বন্যের অভাব রয়েছে, ঠিক, বাদ। আর সাধারণ শব্দের বিচার। বলুন সেটা কিভাবে হচ্ছে? মানে এখানে সাধ্য বন্ধী, তো সাধ্যাভাব বন্ধে অভাব, আর সাধ্যাভাব ভাববৎ হচ্ছে জলরথ, তো জলরথ এখানে হেতুটা বৃত্তি হচ্ছে, থাকছে জলাতে। আচ্ছা, এইখানে না আমরা সাধ্যা ভাবের অধিকরণ রূপে বন্যী অভাবের অধিকরণ রূপে ধরতে পারি, যেহেতু আমরা অলরেডি বাদ হেতুবাস দেখেছি, তাও জলহ্রদকে না ধরাই ভালো, অন্য কিছুকে ধরতে পারি। তো আমরা এখানে হ্রদ পক্ষ রয়েছে, আমরা অন্য কিছুকে ধরি, ঠিক আছে? বন্যী অভাবের অধিকরণ হিসেবে জলহ্রদ না ধরে আমরা নদীকে ধরলাম। হ্যাঁ হ্যাঁ, করিনি। হ্যাঁ, দেবজিৎ কি বললে? পুষ্করিণী, পুষ্করিণী, পুষ্করিণী বললেন উনি। পুষ্করিণী, হ্যাঁ পুষ্করিণী। সমুদ্রও তো হতে পারে, সমুদ্র, যা কিছু হতে পারে, ঠিক আছে? যেখানেই জল আছে, তো সেখানে জল আছে। তো শুধু হ্রদকে ধরতে পারবো না, যেহেতু এখানে হ্রদ পক্ষ, তাই তো? এখানে না হ্রদ ধরলেও হ্যাঁ। হবে, কারণ এর আগে অলরেডি আমরা বাদ হেতুবাসকে পেয়ে গেছি, তাই আমরা জানি কিন্তু প্রথম বন্যী অভাববান, সেক্ষেত্রে হবে, তাও মানে না ধরাই ভালো। আর আর কি আছে? স্যার বিরুদ্ধ হতে পারে। বিরুদ্ধ। বিরুদ্ধ হতে পারে, ঠিক, বিরুদ্ধ হবে। কিভাবে হবে পঙ্কজ? এখানে সাধ্য হচ্ছে বন্যী, হেতু হচ্ছে জল। সাধ্যা ভাবের সাথে অর্থাৎ বন্যী অভাবের সাথে জলের ব্যাপ্তি আছে, তাই বিরুদ্ধ হতে পারে। সাধ্যা ভাবের সাথে জলের ব্যাপ্তি আছে, সেটা বললে আমরা কি বলবো? ইয়াত্রা ইয়াত্রা জলম তত্র তত্র বন্যী অভাবঃ। হ্যাঁ, এই কথাটা যদি ঠিক হয় তাহলে বিরুদ্ধ হবে। বিরুদ্ধ হেতু হতে গেলে এই বাক্যটাকে ঠিক হতে হবে কি, যেখানে যেখানে হেতু সেখানে সেখানে সাধ্যা ভাব, যেখানে যেখানে হেতু সেখানে সেখানে সাধ্যা ভাব। যদি এই কথাটা ঠিক হয়, মানে যে অনুমিতির ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য হবে সেই অনুমিতিতে বিরুদ্ধ হেতুবাস আছে, ঠিক আছে? খুব সহজ এগুলো। আচ্ছা, আর কি আছে? তারপরে তারপরে অনুমিতি কি আছে? আর নেই। আর দেওয়া নেই? না স্যার। আচ্ছা, ঠিক আছে, হয়েছে আজকে তো অনেক বেটার। আচ্ছা, এরপরে আমাদের তো অনুমান খণ্ড হয়ে গেল, সব উপমানও হয়ে গেছে। আগের দিন উপমান পড়া হয়ে গেছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ, উপমান শুরু হয়ে গেছে। হয়েছিল। হ্যাঁ, শুরু না, উপমান শেষ হয়ে গেছে। উপমানের শুরু আর শেষ একই, উপমানের কিছু নেই। যাক, এরপরে শব্দ পরিচ্ছেদ, শব্দ খণ্ড। শব্দ পরিচ্ছেদ শুরু করছেন। আচ্ছা, আমরা একটুখানি বলে রাখি যে উপমানের পর শব্দের আলোচনাতে একটা সঙ্গতি রয়েছে। কি সঙ্গতি? প্রথম কথা, একটা জেনারেল সঙ্গতি তো রয়েছে, যেটা আমরা আগেরটাতে পড়েছি, যে অবসর সঙ্গতি। সেটা তো হবেই, কারণ উনি প্রথমে প্রতিজ্ঞা করেছেন যে প্রমাণ হচ্ছে 4 প্রকার, দিয়ে একটা ক্রম বলেছেন, প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। তাহলে প্রত্যক্ষ, অনুমান এবং উপমান যখন আলোচনা হয়ে গেছে, অটোমেটিক্যালি তারপরে শব্দের আলোচনা আসবে। এরকম ক্রমিক আলোচনা যখন আসে, সেটা কিন্তু অবসর সঙ্গতি হয়। আমরা আগের দিন লক্ষ্যটা একটুখানি বলেছিলাম যে প্রতিবন্ধকী ভূত শিষ্য জিজ্ঞাসা নিবৃত্তিয়া অনন্তর বক্তব্যত্বম অবসরঃ। অবসর সঙ্গতি তো আছেই, এখানে আরো একটা সঙ্গতি আছে। কেউ কারো জানা আছে এখানে আর কি সঙ্গতি হতে পারে? সেইটার হিন্ট কিন্তু আমি আগের দিন দিয়েছি। হেতুতা সঙ্গতি। হেতুতা সঙ্গতি কিভাবে? এখানে স্যার উপমান হচ্ছে উপজীব্য, হ্যাঁ, আর শব্দ হচ্ছে উপজীবক। উপমান হচ্ছে উপজীব্য, শব্দ হচ্ছে উপজীবক, ঠিক। এই যে আছে না, আমরা আগের দিন বললাম অনেকের এই উপজীব্য আর উপজীবক ব্যাপারে কনফিউশন হতে পারে। দেখুন, উপজীব্য মানে কি? উপজীব্য মানে কারণ। কারণ, বা কারণ না বলে ঠিক উপকারক এরকম বললে বেটার। উপকারক। আর উপজীবক মানে কার্য। কার্য। অনেক সময় কার্য হয় না, উপকৃত, উপকৃত, ঠিক আছে? একজন উপকারক, একজন উপকৃত, ঠিক আছে? এই যাদের মধ্যে উপজীব্য উপজীবক ভাব থাকে, সেই রকম যখন এরকম যখন নিরূপণ করা হয়,
তখন এই উপজীব্য উপজীবক ভাব সংগতি বা এটাকে হেতুতা সংগতি বলে, হেতুতা সংগতি হয়। কেমন? আমরা আগের দিন দেখেছিলাম যে শাব্দবোধ হতে গেলে শাব্দবোধের জন্য শক্তি জ্ঞানের প্রয়োজন হয়, তাই তো? আর সেই শক্তি গ্রহের 8টা উপায় রয়েছে। শক্তি গ্রহের 8টা উপায়ের মধ্যে একটা অন্যতম উপায় কি? উপমিতি। তাহলে উপমিতির দ্বারা শক্তি গ্রহ হয়, শক্তি গ্রহ হলে শাব্দবোধ হয়। তাহলে শাব্দবোধের করণ যে শব্দ, সেই শব্দের উপকার কে করে, মানে সেই শব্দ তার করণত্ব কখন আসে? যদি সেই শব্দ শাব্দবোধকে ঘটায়। কিন্তু সেই শব্দ কখন শাব্দবোধকে ঘটাতে পারবে? যদি শক্তিগ্রহ হয়ে থাকে। সেই শক্তিগ্রহ কিভাবে হয়? 8টা উপায়ের দ্বারা। সেই 8টা উপায়ের মধ্যে অন্যতম উপায় হচ্ছে উপমিতি। আর এই উপমিতি হতে গেলে উপমানের প্রয়োজন হয়। উপমান না থাকলে উপমিতি হয় না। তাহলে পরম্পরায় এই উপমান কিন্তু শব্দের কি হয়ে যাচ্ছে? উপকারক হয়ে যাচ্ছে। শব্দের মধ্যে শাব্দবোধের কর্ণত্বের আসার জন্য এই উপমান কিন্তু উপকারক হয়ে যাচ্ছে। তাই উপমান হলো উপজীব্য আর শব্দ হলো উপজীবক। উপমান হলো উপজীব্য আর শব্দ হলো উপজীবক। বা আমরা যদি উপমিতি এবং শাব্দবোধের মধ্যে করি, সেক্ষেত্রে উপমিতি হবে উপজীব্য আর শাব্দবোধ হবে উপজীবক। ঠিক আছে? উপমিতি এবং শাব্দবোধের ক্ষেত্রেও উপমিতি হবে উপজীব্য, শাব্দবোধ হবে উপজীবক। উপমান এবং শব্দের মধ্যেও কিন্তু উপমান হবে উপজীব্য, শব্দ হবে উপজীবক। ঠিক আছে? এদের মধ্যে উপজীব্য উপজীবক ভাব রয়েছে বলে সেই সঙ্গতিটাই এখানে আছে। আচ্ছা, উপমিতি এবং শাব্দবোধের মধ্যে আমরা বললাম কে উপজীব্য কে উপজীবক? শব্দবোধ উপজীবক আর উপমিতি উপজীব্য। হ্যাঁ, কিন্তু উল্টোটাও হবে। কিভাবে হবে? আমরা দেখেছি উপমিতি হতে গেলে কি কি প্রয়োজন হয় আমাদের উপমিতির জন্য? স্যার ক্রমটা অতীত বলবো? বাক্যের শ্রবণ, সাদৃশ্য দর্শন, অতিদেশ বাক্যার্থ স্মরণ। হ্যাঁ, দেখুন, অতিদেশ বাক্যার্থ জ্ঞান বা অতিদেশ বাক্য জ্ঞান, অতিদেশ বাক্যের শ্রবণ। এই যে অতিদেশ বাক্য যে শুনছে, তার যদি শাব্দবোধ না হয়, শাব্দবোধ যদি না হয়, তাহলে তার ওই বাক্যার্থের স্মরণ হবে পরে? না, না। হবে না। যদি স্মরণ না হয় উপমিতি ঘটবে না। না, হবে তাহলে না। শাব্দবোধ কিন্তু উপজীব্য হয়ে গেল উপমিতির এদিক থেকে, তাই না? এদিক থেকে বিচার করলে শাব্দবোধ উপমিতির উপজীব্য হয়ে যাবে। তাহলে উপমিতি এবং শাব্দবোধের মধ্যে আমরা উপমিতিকে উপজীব্য, শাব্দবোধকে উপজীবক বলতে পারি, আবার উল্টোটাও বলতে পারি। শাব্দবোধ হচ্ছে উপজীব্য আর উপমিতি হচ্ছে উপজীবক, এটাও বলতে পারি। যাই হোক, এদের মধ্যে উপজীব্য উপজীবক ভাব সংগতি রয়েছে। ঠিক আছে? বা হেতুতা সংগতি রয়েছে। সবার বোঝা গেছে কি কথাটা? হ্যাঁ স্যার। তাহলে উপমান প্রমাণের আলোচনার পরে শব্দ প্রমাণের আলোচনাতে আমরা দুরকম সংগতি পেলাম। কি কি দুরকম সংগতি? অবসর একটা সংগতি, হেতুতা সংগতি হ্যাঁ, আর একটা হচ্ছে অবসর সংগতি। হ্যাঁ, হেতুতা আর অবসর। এই হেতুতা সংগতি উপজীব্য উপজীবক ভাব সংগতি বলে বলা যায়। এখন এইখানে উনি শুরু করছেন আপ্ত বাক্যম শব্দ। এইটাই একটু কানে লাগছে কেন? কারণ আচ্ছা, এখানে কিছু পার্থক্য খুঁজে পাচ্ছেন কি আগের আগের গুলোর থেকে? হ্যাঁ, আগেরটাই ওই অনুমিতিকরণম অনুমানম এরকম শুরু হচ্ছিল। বাকি তিনটেই দেখতে হবে। বাকি হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যক্ষের ক্ষেত্রে প্রত্যক্ষ করণম প্রত্যক্ষম, তাই ছিল তো? হ্যাঁ স্যার। বা করণের কথা উনি বলেছিলেন যে এই যে প্রমা, তার করণ হচ্ছে এই প্রমাণ। অনুমানের ক্ষেত্রে অনুমিতি করণম অনুমানম, উপমানের ক্ষেত্রে উপমিতি করণম উপমানম। তো এখানে ওই শব্দের কথা যখন বলছেন, সেই শব্দ কার করণ হয় সেইটা আগে বলুন, তারপরে সেই শব্দের স্বরূপটা বলা যেত। ঠিক আছে? কিন্তু উনি সেভাবে বললেন না। এটা ওইভাবে বললেই ভালো হতো। মানে এখানে না এই ভাষা পরিচ্ছেদে এই আলোচনা অনেক ভালো রয়েছে আমার মনে হয়, যে এখানকার শব্দ পরিচ্ছেদের থেকে। যাই হোক, তো উনি প্রথমে বলছেন আপ্ত বাক্যম শব্দ।
আপ্তের বাক্য হচ্ছে শব্দ। এইটা পড়ার আগে না আমাদের ওই ক্রমটা একটু জেনে নিলেই ভালো, অনেকের জানা রয়েছে। দেখুন, শব্দ হচ্ছে করণ কিসের প্রতি? শব্দ হচ্ছে শাব্দবোধের প্রতি। শাব্দবোধের যে করণ তাকে শব্দ বলে, শাব্দবোধের যে করণ তাকে শব্দ বলে। সেটা অ্যাকচুয়ালি পদজ্ঞান, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি পদজ্ঞান। এখানে যেভাবে লেখা আছে তর্ক সংগ্রহে আপ্তবাক্যম, এটা কিন্তু ওই জ্ঞায়মান পদকে বলছেন, কিন্তু সেটা হয় না, পদজ্ঞান করণ। জ্ঞায়মান পদকে করণ বললে সমস্যা আছে। যাই হোক, আমরা আসছি তাহলে। তো এই শব্দ, আমরা যখনই বলবো শব্দবোধের করণ হচ্ছে শব্দ, সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে শব্দবোধ কি? যেমন যে প্রশ্নটা আমরা অনুমান উপমানের ক্ষেত্রে পড়েছিলাম, যে অনুমিতির করণ হচ্ছে অনুমান। প্রশ্ন আসবে তাহলে অনুমিতি মানে কি? তখন উত্তর দেওয়া হয়েছিল, কি উত্তর দেওয়া হয়েছিল? পরামর্শজন্যম জ্ঞানম অনুমিতি। পরামর্শজন্যম জ্ঞানম অনুমিতি, ঠিক। পরামর্শ থেকে জাত হয় যে জ্ঞান, সেই অনুমিতি। তারপরে আবার প্রশ্ন হয়েছিল পরামর্শ কি? ব্যক্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞান ইত্যাদি ইত্যাদি। এইখানেও সে একই প্রশ্ন হবে। তাহলে শব্দবোধের করণ হচ্ছে শব্দ, মানে শব্দবোধ কি? অনেকেরই জানা আছে শব্দবোধ কি, শব্দবোধ মানে কি? শব্দবোধ মানে কি? বাক্যে বলো বলো। বাক্যে উপস্থিত পদের দ্বারা উপস্থাপিত যে পদার্থের মধ্যে সংসর্গ বিষয়ক জ্ঞানকে শব্দবোধ বলে। বাক্যে উপস্থিত পদগুলির দ্বারা উপস্থাপিত যে পদার্থ, তাদের পরস্পর সংসর্গের যে জ্ঞান, তাকে শব্দবোধ বলে, ঠিক আছে। এটা সংস্কৃততে এর লক্ষণ বললে কি হবে? শব্দবোধ। আহ বাক্যস্থিত পदैः উপস্থাপিত আকাঙ্ক্ষা যোগ্যতা সন্নিধিমত পদোপস্থাপ্য পদার্থানাম পরস্পরম সংসর্গ জ্ঞানম, এটা বলা হয়েছিল আগে শব্দবোধ পরামর্শ। যাই হোক, তাহলে আকাঙ্ক্ষা যোগ্যতা এবং সন্নিধি রয়েছে যে সমস্ত পদগুলোর মধ্যে, তাদের দ্বারা উপস্থাপিত যে পদার্থ, সেই পদার্থগুলোর মধ্যে পরস্পর যে সম্বন্ধ, তার জ্ঞানকেই কিন্তু শব্দবোধ বলে। এই প্রক্রিয়া আমরা আগে দেখেছি। কিরকম হয়, যে যে কোনো একটা বাক্য আমরা ধরি, কি রাম বা চৈত্র উদনম পচতি পচতি, ঠিক আছে। এইটা একটা বাক্য, ঠিক আছে। এই বাক্যটা যখন উচ্চারণ করা হয়, এই প্রক্রিয়াটা, শব্দবোধের প্রক্রিয়াটা, কিন্তু এই বাক্যটা যখন উচ্চারণ করলেন আমার সামনে কেউ, আমি শুনলাম, এই বাক্যের মধ্যে যে শব্দগুলো রয়েছে বা যে শব্দ রয়েছে, তার সাথে তার আমার প্রত্যক্ষ হলো, আমার কানের দ্বারা সেই শব্দের প্রত্যক্ষ হলো। এইটা হচ্ছে, আচ্ছা, এই যে প্রত্যক্ষ হলো, এতে অ্যাকচুয়ালি কিসের প্রত্যক্ষ হলো? এখানকার যে পদগুলো রয়েছে, সেই পদগুলোর জ্ঞান হলো। এখানে কতগুলো পদ রয়েছে? না, এখানে 6খানা পদ রয়েছে। কি কি? চৈত্র আর সু। এখানে পদ বলতে কিন্তু ন্যায় মতে পদ বলতে যার মধ্যে শক্তি থাকে, যেই কোনো অর্থ বোঝাতে পারে, সেই পদ। তার মানে এমন নয় তারা সুপ্তিঙন্ত বা বিভক্তিযুক্ত শব্দকে পদ বলেন না, এমন নয়। ওইটাও পদ, ওটা ব্যবহারযোগ্য পদ। ব্যাকরণে যেটাকে বলা হয়েছে, অনেকে বলেন যে বৈয়াকরণরা এরকমকে পদ বলেন, নৈয়ায়িকরা এইটাকে পদ বলেন, এটা পার্থক্য, এটা মোটেও পার্থক্য নয়। বৈয়াকরণরাও এটা মানবেন যে এখানে চরিত্র একটা পদ, কিসের দিক থেকে? অর্থ উপস্থাপনের দিক থেকে। এটা প্রয়োগযোগ্য পদ নয়। পদ বলতে এখানে এটা শক্তি বিশিষ্ট, এইটুকু বুঝতে হবে, এটা শক্তি বিশিষ্ট। আর বৈয়াকরণ যেটা বলেছেন যে সুপ্তিঙন্তম পদম, সেইটাকে এনারাও বলেন, ওইটা হচ্ছে প্রয়োগযোগ্য পদের লক্ষণ, ঠিক আছে। প্রয়োগযোগ্য পদ হচ্ছে সুপ্তি, সুগন্ত বা তিঙন্ত। যাই হোক, তো এইটা এখানে ছখানা পদ রয়েছে। চৈত্র প্লাস সু, ওদন প্লাস কি রয়েছে আর কি? আর পচতিতে পচ ধাতুর উত্তর টিপ প্রত্যয়, টিপ প্রত্যয় বা তি বলে আমরা লিখলাম। আচ্ছা,
এইবার এই যে এইটা হলো না, এই যে জ্ঞানটা হলো, এটাকে বলে পদক জ্ঞান, এটাকে বলে পদক জ্ঞান। এরপর এই পদগুলো একটা একটা পদার্থকে উপস্থাপিত করে, এই পদগুলো একটা একটা পদার্থকে উপস্থাপিত করে। কোন পদার্থকে উপস্থাপিত করবে? আচ্ছা, চৈত্র পদটা কোন পদার্থকে উপস্থাপিত করবে? বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমি এখানে আসছি। ওদন পদটা, আমরা ওদন বললে কি বুঝবো? ওদন পদটা কোন পদার্থকে উপস্থাপিত করবে? অন্ন। অন্ন, অন্নকে, ঠিক আছে, অন্নকে আমরা ওদন বলেই লিখছি। পাও অন্ন, ঠিক আছে, অন্ন। কেন করলো? ওদন পদটা কেন ঘটকে উপস্থাপিত করলো না? যখন কেউ বললো যে চৈত্র ওদনম পজতি, আমি ওদন বলতে ঘট কেন বুঝলাম না? বুঝতেই পারতাম, কিন্তু বুঝলাম না। কেন বুঝলাম না? কারণ এর আগে, এই যে যখন আমরা বাক্যটা শুনলাম তার আগে না আমাদের শক্তিগ্রহ হয়ে আছে। যার শক্তিগ্রহ নেই সে কিন্তু এই বাক্য থেকে অর্থ উদ্ধার করতে পারবে না। আমাদের শক্তিগ্রহ হয়ে আছে। শক্তিগ্রহ মানে কি? প্রত্যেকটা শব্দ মানে প্রত্যেকটা পদ সে একটা একটা অর্থকে বোঝায়। কোন পদ কোন অর্থকে বোঝায়, এইটা যে এই যে জ্ঞান, এটাকে বলে শক্তিগ্রহ। ঘটপদটা, ঘটপদটা এইরকম একটা পদার্থকে বোঝায়। এই যে এটা বোঝায়, এই জ্ঞানটাকেই শক্তিগ্রহ বলে। মানে কি? ঘটপদের মধ্যে এমন একটা শক্তি আছে যার দ্বারা এইটাকে বোঝায়। মানে এই শক্তিটা হচ্ছে সম্বন্ধ। এই ঘট আর এই পদার্থ এদের মধ্যে একটা সম্বন্ধ রয়েছে, বাচ্যবাচক ভাব সম্বন্ধ, সেটাকেই শক্তি বলে, ঠিক আছে। এই শক্তির জ্ঞান যার হয়ে থাকবে সে কিন্তু ঘট বললেই সে এই পদার্থটাকে বুঝবে। তেমনি ওদন পদটারও একটা পদার্থের সাথে সম্বন্ধ রয়েছে। কোন পদার্থের সাথে? এরকম ভাত, এই যে অন্ন, এর সাথে সম্বন্ধ হয়ে রয়েছে। এখানে শক্তি রয়েছে। যার এই শক্তিগ্রহ আছে, যে ওদন এই পদের শক্তি এই পদার্থে রয়েছে, এই শক্তিগ্রহ যার আছে তিনি ওদন বলতে কিন্তু এইটাই বুঝবেন। তাহলে শক্তি কি? শক্তি হচ্ছে একটা সম্বন্ধ, শক্তি হচ্ছে একটা সম্বন্ধ। যেমন এই উদাহরণটা আমি অনেকবার বলেছি যে রাম শ্যাম দুই ভাই বা দুই বন্ধু, আমি অনেকবার তাদেরকে একসাথে দেখেছি, আমি অনেকবার একসাথে দেখেছি। মানে যখনই দেখি রাম শ্যামকে একসাথে দেখি, দেখে আমি ভেবে নিয়েছি এদের মধ্যে একটা সম্বন্ধ রয়েছে, হয় ভ্রাতৃত্ব নয়তো বন্ধুত্ব, ঠিক আছে, যে কোনো একটা সম্বন্ধ রয়েছে। এখন পরে অন্য কোথাও বেলুড় স্টেশনে আমি রামকে দেখতে পেলাম, ভিড়ের মধ্যে শ্যামকে দেখতে পাচ্ছি না, কিন্তু রামকে দেখতে পেয়েছি। আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমার শ্যামের কথা স্মরণ হবে। কেন? কারণ আমি জানতাম রাম এবং শ্যামের মধ্যে একটা সম্বন্ধ রয়েছে। এক সম্বন্ধী জ্ঞানম অপর সম্বন্ধী স্মারকম। একটা সম্বন্ধীর জ্ঞান আর একটা সম্বন্ধীকে স্মরণ করায়। ওদন এবং এই যে ভাত, ওদন এবং ভাত এদের মধ্যে একটা সম্বন্ধ রয়েছে। কি সম্বন্ধ? শক্তি, শক্তি, এই সম্বন্ধটাকে বলে শক্তি। তাই যখনই আমরা ওদন এই পদের জ্ঞান হবে, ওদন এই পদের সাথে ভাত এই পদার্থের একটা সম্বন্ধ রয়েছে, যখনই ওদন এই পদটার জ্ঞান হবে, সেই পদক জ্ঞানটা কি করবে? ওই ভাত রূপ পদার্থকে উপস্থাপিত করবে বা স্মরণ করাবে, ভাত রূপ পদার্থকে স্মরণ করাবে। সেই জন্যই কিন্তু ওদন পদ থেকে অন্যরূপ পদ উপস্থাপিত হয়। এটা কিন্তু স্মরণ, এটা কিন্তু স্মরণ, আর কিছু নয়। ঠিক আছে, যে ব্যক্তির পদক জ্ঞান হলো তার যদি শক্তিগ্রহ হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির পদার্থ স্মরণ হয়। উদন পদ থেকে অন্য রূপ পদার্থের স্মরণ কিন্তু হবে। হয়ে গেল কি? তাহলে উদন পদটা অ্যাকচুয়ালি কিসের দ্বারা অন্যকে উপস্থাপিত করে? শক্তির দ্বারা। শক্তির দ্বারা। শক্তির দ্বারা, শক্তির দ্বারা। পরে আমরা আরো আগাবো, এই শক্তিটা বৃত্তি, শক্তি না বলে বৃত্তি বলবো, এগুলো পরে আসবো। যাক, এখানে যে অম পদটা রয়েছে সেই অম পদটা কোন অর্থকে উপস্থাপিত করে? কর্ম কর্মত্ব। কর্মত্বকে উপস্থাপিত করে। বৈয়াকরণরা বলে কর্ম, নৈয়ায়িকরা বলে কর্মত্ব। তো অম পদের শক্তি কর্মত্বে রয়েছে, এটা আমরা কোথা থেকে জেনেছি? শক্তিগ্রহ অনেক উপায়ে হয়, ব্যাকরণ, উপমান, কোষ ইত্যাদি অনেক উপায়ে হয়। ব্যাকরণ থেকে আমরা জেনেছি অম পদের অর্থ কর্মত্ব। কেন? সূত্র আছে কর্মণি দ্বিতীয়া, তাই না? কর্মরূপ অর্থে দ্বিতীয়া হয়। কর্ম, ওই নৈয়ায়িকরা বলে ওগুলো ভাবপ্রধান নির্দেশ,
তাই কর্মত্বে দ্বিতীয়া এরকম, মানে দ্বিতীয়া বিভক্তির অর্থ কর্মত্ব। অম মানে দ্বিতীয়া, তার অর্থ কি কর্মত্ব। তো ব্যাকরণ আমাদের শক্তিগ্রহ করিয়েছে বলে অম পদ থেকে কর্মত্বরূপ পদার্থ উপস্থাপিত হয়। ঠিক আছে। আচ্ছা, পচ ধাতুর অর্থ কি? পাক। পাক। এটাও কে বলেছে? এই শক্তিগ্রহ কোথা থেকে হয়েছে? ব্যাকরণ। ব্যাকরণ। ব্যাকরণ থেকে। দুপচস পাকে এইরকম ধাতু পাঠ আছে, দুপচস পাকে। আচ্ছা, তি এর অর্থ কি? কি কর্তৃত্ব। বিভক্তি? কৃতি। হ্যাঁ, কৃতি, কর্তৃত্ব। কর্তৃত্ব আর কৃতি একই কথা। বৈয়াকরণরা কর্তা বলেন, যেহেতু কর্তৃবাচক, আমরা বৈয়াকরণের মত পড়বো না, যেহেতু নৈয়ায়িকের মত পড়ছি এখানে। তো তি এর অর্থ কৃতি, তি এর অর্থ কৃতি। আচ্ছা, এও সেই ব্যাকরণ থেকে জানা। আচ্ছা, আর চৈত্র পদের অর্থ কি? চৈত্র। চৈত্র মানে যে ব্যক্তির নাম চৈত্র, যার নাম চৈত্র দেয়া হয়েছে, যাকে চৈত্র বলে আমরা চিনি, সেই ব্যক্তিটা, সেই জীবাত্মা। ঠিক আছে। আর এখানে সুবিভক্তির অর্থ, একত্র। সুবিভক্তির অর্থ, একত্র। হ্যাঁ, সুবিভক্তির অর্থ জেনারেলি প্রধান অর্থ নেই, অপ্রধান যে অর্থ সংখ্যা প্রভৃতি সেগুলো থাকে, কিন্তু প্রধান অর্থ নেই। কেন? প্রাতিপদিকার্থে প্রথমা হয়েছে, মানে কি প্রাতিপদিক বলতে চৈত্র, চৈত্রের অর্থেই এই প্রথমাটা হয়েছে, তাই এর প্রধান কোনো অর্থ নেই। অপ্রধান একটা অর্থ আছে, একত্ব, যেটা সংখ্যা। ঠিক আছে। তো এইবার এই যে জিনিসটা ঘটলো, চৈত্র পদ চৈত্র পদার্থকে উপস্থাপিত করলো, একত্ব, এইটাকে বলে পদার্থ স্মরণ। এই যে প্রথমে হয়েছে পদজ্ঞান, এটা হলো পদার্থ, দ্বিতীয় স্টেপ হচ্ছে পদার্থ স্মরণ। এই পদজ্ঞান থেকে পদার্থ স্মরণ হতে গিয়ে সহকারী রূপে কে কে কাজে লেগেছে? শক্তি। শক্তি জ্ঞান। শক্তিগ্রহ। শক্তি জ্ঞান বা শক্তিগ্রহ, শক্তি জ্ঞান বা শক্তিগ্রহ। ঠিক আছে, ব্যাস, এই পদার্থ স্মরণ হয়ে গেল। এইবার কিছু নিয়ম আছে, কি যেটা যার সাথে আকাঙ্ক্ষিত। আমরা জানি কি বাক্য হতে গেলে পদগুলোর মধ্যে তিনটে জিনিস থাকতে হয়: আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি। এইবার বাক্যে যে পদের সাথে যে পদের আকাঙ্ক্ষা রয়েছে, তার সাথে তার কি হবে? অন্বয় হবে বা সংসর্গ হবে। ঠিক আছে। এবার কার সাথে কার অন্বয় করব দেখি। উদনের উত্তর অম বিভক্তি রয়েছে। উদনের অর্থ অন্ন, অমের অর্থ কর্মত্ব। এখন এই উদনের সাথে এই অন্নের সাথে কর্মত্বের কিন্তু আকাঙ্ক্ষা রয়েছে। কেন রয়েছে? কারণ এই বিভক্তিটা এখানে কর্মত্ব, কর্মটা কে? উদন। অতএব যে কর্ম, তাতেই কর্মত্ব থাকবে। এদের মধ্যে না, এই উদন এবং অমের মধ্যে একটা আকাঙ্ক্ষা রয়েছে। ঠিক আছে। আরো বড় কথা, এই বিভক্তিটা কার উত্তর হয়েছে? উদন পদের উত্তর। উদনের সাথে তার আকাঙ্ক্ষা বা কোনো একটা টান রয়েছে বলেই না তার সাথে তার মানে সেইখানে সেই বিভক্তিটা হয়েছে। তাই জন্য এদের মধ্যে অন্বয় হবে। প্রথমে অন্ন এবং কর্মত্বের মধ্যে অন্বয় হবে। এখন মুশকিল হলো কি, সম্বন্ধে একটা প্রতিযোগী হয় আর একটা অনুযোগী হয়। যে কোনো সম্বন্ধের একটা প্রতিযোগী হয় আর একটা অনুযোগী হয়। প্রতিযোগীকে আমরা বলি সম্বন্ধের ক্ষেত্রে, প্রতিযোগীকে বলি বিশেষণ, আর অনুযোগীকে বলি বিশেষ্য। আর প্রতিযোগী কে আমরা কিভাবে বুঝবো কে প্রতিযোগী কে অনুযোগী? না, যার সম্বন্ধ সে প্রতিযোগী, যেখানে সম্বন্ধ সে অনুযোগী। যার সম্বন্ধ, মানে ধরি আমরা যদি এ আর বি এর মধ্যে সম্বন্ধ করি, যদি অ্যারোটাকে এইভাবে দিই, তার মানে বুঝতে হবে এ হচ্ছে কি? প্রতিযোগী। প্রতিযোগী। আর বি হলো অনুযোগী। অনুযোগী। প্রতিযোগী এবং অনুযোগীর মধ্যে কাকে বিশেষ্য বলে? প্রতিযোগী বিশেষণ আর অনুযোগী বিশেষ্য। হ্যাঁ, প্রতিযোগী হচ্ছে বিশেষণ, অনুযোগী হচ্ছে বিশেষ্য। বিশেষণ মানে অপ্রধান, অনুযোগী বিশেষ্য মানে প্রধান। ঠিক আছে। এইবার তাহলে আমরা এই অন্ন থেকে অন্ন এবং কর্মত্বের অন্বয় তো করব, কিন্তু কাকে বিশেষণ রূপে রাখবো কাকে বিশেষ্য রূপে রাখবো, এইটা একটা প্রশ্ন আসে। মানে কাকে অনুযোগী রূপে রাখবো, কাকে প্রতিযোগী রূপে রাখবো, এই প্রশ্ন আসে। সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে প্রকৃতির অর্থ এবং প্রত্যয়ের অর্থ, এদের যখন পারস্পরিক অন্বয় হয়, প্রত্যয়ের অর্থ প্রধান হয়। প্রকৃতির অর্থ এবং প্রত্যয়ের অর্থ, এদের মধ্যে যখন পারস্পরিক অন্বয় হয়,
তখন প্রত্যয়ের অর্থটা প্রধান হয়, প্রকৃতির অর্থ অপ্রধান হয়। অপ্রধান হয় মানে বিশেষণ হয়, তার মানে সম্বন্ধের ক্ষেত্রে কি হবে, সে প্রতিযোগী হবে। তার মানে প্রকৃতির অর্থ থেকে প্রত্যয়ের অর্থের দিকে আমরা যাব, তাই তো? প্রকৃতি প্রত্যয়েও সহার্থম ভূতঃ তত্র প্রকৃত্যর্থঃ প্রত্যয়ার্থ প্রধানম প্রকৃত্যর্থ অপ্রধানম। ঠিক আছে, তাহলে আমরা কার থেকে কার দিকে যাব সম্বন্ধ করার সময়? অন্য থেকে কর্মত্ব। হ্যাঁ, প্রকৃতি অর্থ থেকে প্রত্যয়ার্থের দিকে যাব। তো অন্য থেকে কর্মত্বের দিকে আমরা যাব। এইবার গেলাম, এটা প্রতিযোগী হলো, এটা অনুযোগী হলো। এবার আমরা জানি নব্য ন্যায় মতে সম্বন্ধ কাকে বলে? অনুযোগী নিষ্ঠ ধর্ম। অনুযোগী নিষ্ঠ ধর্ম সম্বন্ধ। অনুযোগী নিষ্ঠ ধর্মকে সম্বন্ধ, এটা বারবার পড়া হয়েছে, অনুযোগী নিষ্ঠ ধর্মকেই সম্বন্ধ বলে। দেখো, এখানে প্রতিযোগী অন্য আর অনুযোগী হচ্ছে কর্মত্ব। এই প্রতিযোগীর দৃষ্টিতে অনুযোগীটা কি? আশ্রিত। 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 দেখুন, অন্যটা হচ্ছে কর্মকারক, আর কর্মত্ব, কর্মত্ব কোথায় থাকে? কর্মকারকে থাকে, কর্মের মধ্যে থাকে। তাহলে এখানে অন্য হচ্ছে আশ্রয়, কর্মত্ব হলো আশ্রিত। যে আশ্রয় তাতে কোন ধর্ম থাকে? আশ্রয় আশ্রয়ত্ব। আর যে আশ্রিত তাতে কোন ধর্ম থাকে? আশ্রিতত্ব। আশ্রিতত্ব। এইবার অন্যের দৃষ্টিতে কর্মত্বটা কি তাহলে? আশ্রিতত্ব। আশ্রিত। হ্যাঁ, আশ্রিত। এইবার এটা ঠিক উত্তর হয়েছে। অন্যের দৃষ্টিতে কর্মত্ব হলো আশ্রিত। তাহলে অন্যের দৃষ্টিতে কর্মত্বের মধ্যে কোন ধর্ম আছে? আশ্রিতত্ব। ওইটাই হবে সম্বন্ধ। ঠিক আছে, আশ্রিতত্ব সম্বন্ধ। আশ্রিতত্ব, আশ্রিতত্ব সম্বন্ধ। আশ্রিতত্বকে আমরা নিষ্ঠত্ব বলতে পারি, নিষ্ঠত্ব। ঠিক আছে, আচ্ছা। পাক এবং কৃতি, এদের মধ্যে পারস্পরিক অন্যায় হবে, কারণ পজ ধাতুর উত্তর তো কৃতি প্রত্যয় হয়েছে। কিন্তু আমরা কোথা থেকে কোথায় যাব অন্যায় করতে গেলে? কার থেকে কার দিকে যাব? পাক থেকে কৃতির দিকে পাক যাবো। থেকে কৃতি। কেন? কেন? কারণ প্রত্যয়ের অর্থ প্রধান। হ্যাঁ, কারণ প্রত্যয়ার্থ প্রধান। পাক হচ্ছে প্রকৃতি অর্থ, কৃতি হচ্ছে প্রত্যয়ার্থ, তাই ওই দিকে যাব। পাকের থেকে কৃতির দিকে আমরা যাব। পাক হচ্ছে ব্যাপার আর কৃতি হচ্ছে প্রযত্ন। এবার বলুন, তাহলে পাক হলো প্রতিযোগী, কৃতি হলো অনুযোগী, তাহলে সম্বন্ধটা কি হবে? প্রযত্নত্ব। এটাও তো স্যার আশ্রিতত্ব হবে। না, জনকত্ব। চিন্তা করুন। ও হ্যাঁ, দেখেছি জনকত্ব। দেখুন, পাক হচ্ছে একটা ক্রিয়া, মানে ব্যাপার। একটা ক্রিয়া ঘটার পিছনে অনেকগুলো জিনিস থাকে। কি কি থাকে? জ্ঞান, জ্ঞানের পর ইচ্ছা, প্রযত্ন। ইচ্ছার পর প্রীতি বা প্রযত্ন, তারপরে চেষ্টা। চেষ্টা মানে ব্যাপার। ঠিক আছে, চেষ্টা বা ব্যাপার। তাহলে ব্যাপার হওয়ার জন্য তার আগে কারণ রূপে কাকে প্রয়োজন? কৃতিকে প্রয়োজন। কৃতিকে প্রয়োজন। তাহলে ব্যাপারের দিক থেকে কৃতি কি? কারণ কারণ বা জনক বা অনুকূল। কারণ বা জনক বা অনুকূল। তাহলে সম্বন্ধটা কি হবে? পাকের দৃষ্টিতে কৃতি হচ্ছে অনুকূল বা জনক, তাহলে এখানে সম্বন্ধটা কি হবে? অনুকূলত্ব। অনুকূলত্ব বা বা জনকত্ব। জনকত্ব। ঠিক আছে, অনুকূলত্ব বা জনকত্ব। ঠিক, অনুকূলত্ব। আচ্ছা, এইবার এইখানে চৈত্র আর সু, এইখানে কার সাথে কার অন্যায় হবে বলুন তো? মানে কে কোথায় যাবে? একই অধিকরণে আছে স্যার। না, এইরকম না। অন্যয়টা কার সাথে কার, মানে আমরা চৈত্র থেকে একত্রের দিকে যাবো না? একত্রের সঙ্গে চৈত্রের অন্যায় হবে, একত্রের দিক হবে। থেকে চৈত্র। হ্যাঁ, একত্রের থেকে চৈত্রের দিকে যাব। কিন্তু আমরা যে একটু আগে একটা কথা বললাম যে প্রকৃতির অর্থ প্রত্যয়ের অর্থের দিকে যায়। এখানে তো এটা সু একত্র সংখ্যা, এ তো ওই যে এখানে এটার বেবিচার হবে। কেন হবে? কারণ এখানে প্রত্যয়ের তো অর্থই নেই। প্রত্যয়ের প্রধান যে অর্থগুলো, সেই প্রধান অর্থই নেই। এই যে একত্ব অর্থটা, সংখ্যা প্রভৃতি অর্থ, এগুলো তো প্রত্যয়ের গৌণ অর্থ। প্রধান অর্থ কি? কারক। সেই অর্থ, বিভক্তির যে প্রধান অর্থ সেটা হচ্ছে কারক। সেই কারক রূপ প্রধান অর্থই নেই এখানে, তাই না? এই সুবিভক্তি কোন অর্থে হয়েছে?
প্রাতিপদিকার্থে হয়েছে। আমরা জানি সুবিভক্তির বিধান করার সূত্রটা কি এখানে, প্রাতিপদিকার্থে লিঙ্গ পরিমাণ প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনে মাত্রা, মানে প্রাতিপদিকের যে অর্থ সেই অর্থেই সুবিভক্তিটা হয়েছে, মানে না দিলেও চলতো। সুবিভক্তি যেটা বলছে সেটা তো প্রাতিপদিকটা অলরেডি বলেই দিয়েছে, মানে সুবিভক্তিটা এটা না দিলেও চলতো, তথাপি দেওয়া হয়েছে কেন? পদ সাধুত্বের জন্য, পদটাকে পদ তৈরি করার জন্য, ঠিক আছে। সেই জন্য সুবিভক্তির প্রধান কোনো অর্থ নেই বলে এখানে কিন্তু ওই নিয়মটার ব্যভিচার হবে। এখানে সুয়ের যে প্রধান অর্থটাকে ধরেছি আমরা, তার অন্বয় আমরা এইখানে গিয়ে করব, ঠিক আছে, এইখানে গিয়ে। আচ্ছা, অন্বয়টা কি সম্বন্ধ হবে? সম্বন্ধটা কি হবে একত্বের সাথে চরিত্রের যখন অন্বয় করবো? আশ্রিতত্ব বা নিষ্ঠত্ব। ভালো করে। আশ্রয়ত্ব। আশ্রয়ত্ব, একত্বের আশ্রয় হয় চরিত্র। একত্ব মানে এটা সংখ্যা, চরিত্রে সেইটা সংখ্যাটা রয়েছে, তাই চরিত্র হচ্ছে আশ্রয়। একত্বের দিক থেকে যখন চরিত্রের দিকে আসো সম্বন্ধ হবে আশ্রয়ত্ব, আশ্রয়ত্ব, ঠিক আছে। এইবার বাক্যে উপস্থিত প্রত্যেকটা পদের নিজেদের মধ্যে অর্থগুলো তো হয়ে গেল, সাক্ষাৎ অন্বয়গুলো তো হয়ে গেল। এবার প্রত্যেকটার সাথে প্রত্যেকটার অন্বয় হয়। এই যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার অন্বয় হবে, এখানে কেমন ভাবে অন্বয় হবে না, প্রথমত যার যার সাথে আকাঙ্ক্ষা রয়েছে, ঠিক আছে, এটা অন্বয় হবে। কিন্তু একদম শেষে কে থাকবে? একদম শেষে বিভিন্ন দার্শনিকের বিভিন্ন রকম মত। নৈয়ায়িকদের মত হচ্ছে প্রথমান্তার্থ মুখ্য বিশেষ্যক শব্দবোধ, মানে যে পদটাতে প্রথমা বিভক্তি যুক্ত রয়েছে সেইটাই কিন্তু প্রধান বিশেষ্য হয়, বাকি সবাই তার দিকে যাবে, বাকি সবাই কিন্তু অপ্রধান। যেমন ওই একটা উদাহরণ আমরা দিয়েছিলাম শব্দবোধ পড়ানোর সময়, যে ছোট ছোট খাল বিল বা উপনদী, তারা মহানদীতে গিয়ে মেশে, আর মহানদী সাগরে গিয়ে মেশে। এই সাগরটা হচ্ছে ওই প্রথমান্তার্থ যে প্রথমান্ত যুক্ত প্রথমা বিভক্তি যুক্ত যে পদ, ঠিক আছে, এটা হচ্ছে ওই সাগর। আর এই যে প্রকৃতির অর্থগুলো, এগুলো সব হচ্ছে ওই ছোট ছোট উপনদী, তারা গিয়ে মিশেছে মহানদীতে, মহানদী আবার পরম্পরাক্রমে ওই সাগরে গিয়ে মিশবে, ঠিক আছে। সেটা কিরকম দেখুন। তার মানে এই বাক্যে এই যে চরিত্র উদানাম পদ্ধতি, এখানে অন্তিম বিশেষ্য কে হবে, মানে এখানে সাগরটা কে? চৈত্র। মানে শেষ অন্বয়টা, মানে সবাই গিয়ে সেখানে উন্নীত হবে। আচ্ছা, অন্যের সাথে কর্মত্বের অন্বয় তো আমরা অলরেডি করে রেখেছি। এই কর্মত্বের অন্বয় কোথায় হবে এই বাক্যে? পাকে। পাক। কারণ কি? পাকের সাথে তার আকাঙ্ক্ষা রয়েছে। পাক একটা ক্রিয়া, কর্মত্ব মানে কি? একটা কারক, তাই না? একটা কারক। এখন কর্ম মানে কারক, কারকের মধ্যে কর্মত্ব আছে। কারক মানে কি? কারক মানে যে ক্রিয়াতে অংশগ্রহণ করে, তাই না? যে ক্রিয়াতে অংশগ্রহণ করে, মানে ক্রিয়ার সাথে যার সম্বন্ধ থাকে। তার মানে অন্য, এটা কারক, এর সম্বন্ধ কার সাথে রয়েছে? ক্রিয়ার সাথে, তাই এর অন্বয় কোথায় হবে? ক্রিয়াতে। ক্রিয়াতে হবে। অন্যের তো ডিরেক্টলি হবে না, কারণ অন্যের সাথে প্রথমে কর্মত্বের অন্বয় করতে হবে, তাই কর্মত্বের অন্বয় হবে বা কর্মত্বের সম্বন্ধ হবে ক্রিয়াতে, পাকে। কি সম্বন্ধ হবে? জনকত্ব। জনকত্ব। কর্মত্বের জনক হবে পাক। কেন? দেখুন, কর্মত্ব মানে অ্যাকচুয়ালি ফল, কর্মত্ব মানে ফল, ফলের আশ্রয় যে হয় তাকে তো কর্ম বলে। মানে তার মানে কর্ম মানে ফলবান, কর্মত্ব মানে ফলবত্ত মানে ফল। আচ্ছা, ফল কিসের দ্বারা জন্য হয়, মানে ফলকে কে জাত করে? ক্রিয়া করে, তাই ফলের দিক থেকে ক্রিয়া হচ্ছে জনক, ফলের দিক থেকে ক্রিয়া হচ্ছে জনক, তাই কর্মত্বের জনক হচ্ছে পাপ, তাই এখানে সম্বন্ধ হবে কি? জনকত্ব, জনকত্ব, ঠিক আছে। আচ্ছা, এই যে কৃতি, তাহলে অন্যের সাথে কর্মত্বের, কর্মত্বের সাথে পাকের, পাকের সাথে কৃতির অন্বয় হয়ে গেছে। এই কৃতির অন্বয় কোথায় হবে? কৃতি কোথায় থাকে? চৈত্রে। চৈত্রে, তাই কৃতির অন্বয় গিয়ে আমরা যাব চৈত্রে। আচ্ছা, কর্তৃবাচ্যে, কর্তৃবাচ্যে আখ্যাতের যে অর্থ, সেই অর্থের অন্বয় কিন্তু কর্তাতে হয়, সেই জন্য এটা কর্তৃবাচ্য। কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের অর্থ, তার অন্বয় কিন্তু কর্তাতে হয়। কর্মবাচ্যে আখ্যাত প্রত্যয়ের অর্থ কোথায় হয়? অন্বয় কর্মে হবে। এই তি প্রত্যয় এগুলোকে আখ্যাত প্রত্যয় বলে।
দেখ এই কৃতির অন্বয় হবে কোথায়? এই চৈত্রে। কি সম্বন্ধে অন্বয় হবে? দেখুন চৈত্র আশ্রয়ত্ব। একজন জীবাত্মা, হ্যাঁ আচ্ছা, চৈত্র একটা জীবাত্মা, আর কৃতি হচ্ছে আমরা জানি কৃতি আত্মনিষ্ঠ গুণ বিশেষ, কৃতি আত্মনিষ্ঠ গুণ বিশেষ। অতএব কৃতি আত্মাতে থাকে, চৈত্র একজন জীবাত্মা তাইতে কৃতি থাকে, তাই কৃতির আশ্রয় হয় চৈত্র, তাই আশ্রয়ত্ব সম্বন্ধ, আশ্রয়ত্ব। এই যে সম্বন্ধগুলো করলাম না, এই যে সম্বন্ধের জ্ঞান হলো আমাদের, এখানে আশীর্দত্ত, এখানে জনকত্ব, এখানে অনুকূলত্ব, এখানে আশ্রয়ত্ব, এই সম্বন্ধের জ্ঞানগুলোকেই বলে সংসর্গ জ্ঞান, মানে শাব্দবোধ। এই সম্বন্ধের জ্ঞানটাকেই শাব্দবোধ বলে। ঠিক আছে, বোঝা গেল কি? এই সম্বন্ধের জ্ঞানটাকেই শাব্দবোধ বলে। এইখানে না দুরকম পদার্থ আছে, একরকম আচ্ছা আমরা প্রথমে এটাকে যোগ করি। যোগ এই পুরো বাক্যটাকে যদি আমরা মানে পদার্থগুলোকে যোগ করি না, তাহলে কি পাবো? যে শেষে চরিত্রকে রাখবো। এই যে সম্বন্ধগুলো আছে, সম্বন্ধগুলো থেকে তুয়াগুলোকে তুলে দিয়ে একটা পুরো বাক্য লিখলেই আমরা শাব্দবোধটা করে ফেলবো। দেখুন অন্ন আছে, অন্নাশ্রিত কর্মত্ব বা অন্ননিষ্ঠ কর্মত্ব, অন্ননিষ্ঠ কর্মত্ব তার জনক, তাই তো? এই জনকত্ব আছে, আমরা জনক লিখবো, জনক কে? আর অন্ননিষ্ঠ কর্মত্ব জনক কে? পাক। 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 আচ্ছা, তারপরে তার তার জনক বা অনুকূল, তদনুকূল, পাকানুকূল কৃতি। কৃতি, তাই তো? কৃতি। আচ্ছা, তার আশ্রয় চৈত্র, কৃত্যাশ্রয় আশ্রয়, চৈত্র। আশ্রয়। আচ্ছা, আরো আছে একত্বের আশ্রয়, এখানে একটা দিয়ে দিতে হবে, কারণ একত্বের সাথে এদের কোনো সম্বন্ধ নেই, তাই কৃত্যাশ্রয়, একত্ব আশ্রয় কে? চৈত্র। এই যে পুরো বাক্যটা আমরা লিখলাম, এখানে কিছু সম্বন্ধের কথা আছে, সেই সম্বন্ধের জ্ঞানটাকে কিন্তু শাব্দবোধ বলে। এই যে পুরো বাক্যটা আমরা লিখেছি না, এখানে দু ধরনের পদার্থ রয়েছে। এই যে অন্ন পদার্থটা, এই যে পাক পদার্থটা, এই যে কৃতি পদার্থটা, আর এই যে চৈত্র পদার্থটা, এরা কিসের দ্বারা উপস্থাপিত হয়েছে? পদের দ্বারা। পদের দ্বারা। তাই এরা হচ্ছে পদের দ্বারা উপস্থাপিত হয়েছে, কিন্তু পদ থেকে কিস মানে পদ উপস্থাপিত করেছে কিসের দ্বারা? কোন জিনিস? বৃত্তির দ্বারা। শক্তির দ্বারা, শক্তি বা বৃত্তি। ঠিক আছে, তাই এগুলো হচ্ছে বৃত্তিলভ্য পদার্থ। পদ থেকে আমরা এগুলোকে পেয়েছি, তাই এগুলো বৃত্তিলভ্য পদার্থ, এগুলোর বাচক পদ এখানে আছে। কিন্তু এই যে নিষ্ঠত্ব, এই যে নিষ্ঠ, এই যে জনক, এই যে অনুকূল, এই যে সব পদার্থগুলো রয়েছে এখানে, এই পদার্থগুলো কিভাবে এলো? এগুলোর উপস্থাপক কে? এগুলোর উপস্থাপক কোনো পদ এখানে আছে কি? না। তাহলে এগুলো কিভাবে উপস্থিত হলো? না, সংসর্গ মর্যাদা। সংসর্গ মর্যাদা বা আকাঙ্ক্ষা। সংসর্গ মর্যাদার নাম হচ্ছে আকাঙ্ক্ষা। তাহলে এই যে বাক্যার্থ বোধ, এখানে দু রকম পদার্থ আছে। একটা হচ্ছে, একরকম পদার্থ হচ্ছে বৃত্তি ভাষ্য, মানে বৃত্তির দ্বারা যে ভাষিত হয়েছে সে বৃত্তি ভাষ্য। আর একরকম পদার্থ সে হচ্ছে আকাঙ্ক্ষা ভাষ্য, আকাঙ্ক্ষা ভাষ্য। ঠিক আছে, কিছু কিছু পদার্থ আছে যারা বৃত্তির দ্বারা ভাষিত হয়েছে, তাই তারা বৃত্তি ভাষ্য। এখানে কিন্তু স্বীয় নয়, স্বীয়। আর আকাঙ্ক্ষার দ্বারা, আকাঙ্ক্ষাকে সংসর্গ মর্যাদা বলে, হচ্ছে আকাঙ্ক্ষা ভাষ্য। ঠিক আছে, এই আকাঙ্ক্ষা ভাষ্য পদার্থগুলো হচ্ছে সম্বন্ধ, এই সম্বন্ধের জ্ঞানকেই কিন্তু শাব্দবোধ বলে। এইবার আমাদের প্রকৃত বিষয়ে আসুন। এই যে শাব্দবোধ হলো, এখানে কতগুলো জিনিস কাজে লেগেছে। প্রথমে পদজ্ঞান, তারপর পদার্থ স্মরণ, পদার্থ স্মরণ, তারপর শাব্দবোধ। আচ্ছা, পদজ্ঞানের আগে কিন্তু আমার একটা রিকোয়ারমেন্ট আছে, কি অ্যান্টিসিডেন্ট একটা আছে বা একটা রিকোয়ারমেন্ট আছে, কি শক্তিগ্রহ, শক্তিগ্রহ। ঠিক আছে, শক্তিগ্রহ। ব্যাস, এই যে বিষয়গুলো এখানে শাব্দবোধ হচ্ছে প্রমিতি, শাব্দবোধ হচ্ছে প্রমিতি বা প্রমা। তাহলে প্রমাণ কে হবে? নব্য ন্যায় মতে প্রমাণ কে হবে? পদজ্ঞান। পদজ্ঞান হচ্ছে এখানে প্রমাণ বা করণ, প্রমাণ বা করণ। আর পদার্থ স্মরণ হয়ে গেল ব্যাপার।
পদার্থ স্মরণ হয়ে গেল ব্যাপার। এখানে আহ শক্তি গ্রহ সহকারী রূপে লাগে। আচ্ছা, প্রাচীন ন্যায়ের মধ্যে কি হবে? করণ কি হবে? পদার্থ পদার্থ। স্মরণ। পদার্থ স্মরণ। ঠিক আছে, এটা ভাষা পরিচিতের প্রথম যে শ্লোকটা আছে না শব্দখণ্ডে, পদজ্ঞানম তু করণম দ্বারম তত্র পদার্থদি শাব্দবোধ ফলম তত্র শক্তিরই সহকারিণী। সেই শ্লোকটার ব্যাখ্যা এভাবে করা যেতে পারে। এইটা কিন্তু আমাদের এই তর্কসংগ্রহ করতে গেলে উপযোগী, কিন্তু ওখানে অন্য কিন্তু ওখানে প্রথমের দিকে বলেননি এই কথাগুলো। এখানে শব্দখণ্ডটা অত্যন্ত সংক্ষেপে লেখা। শব্দখণ্ডের মধ্যে অনেক বিষয় জাঙ্ক করে, এটা জাঙ্ক ফুডের মতো, ফাস্ট ফুডের মতো অনেক প্রোটিন জাঙ্ক করে অল্প অল্প কথার মধ্যে দেওয়া রয়েছে। কিন্তু সেই কথাগুলো বুঝতে গেলে না, মানে অন্য মতে এখানে কোনো বিষয়কে ছাড়েননি, সব কটা বিষয়কে ধরেছেন। এখানে যে জাতিশক্তিবাদ একটা লাইনে আলোচনা করে দিয়েছেন। ঠিক আছে, শক্তি গ্রহের উপায় একটা কথা বলেছেন। অনেক অনেক কথাকে ছোট ছোট কথার মধ্যে বলে দিয়েছেন। এগুলো বুঝতে গেলে একটু ইলাবোরেটলি বলতেই হবে। শব্দবোধ বুঝলে তবে আমরা এই শব্দ প্রমাণের কথা বুঝতে পারবো, সেজন্য আমরা প্রক্রিয়াটা বললাম। আচ্ছা, এরপরে এইটা বলার পরে ওনাকে বলতে হতো যে শব্দবোধের করণ হচ্ছে শব্দ, সেই শব্দ মানে হচ্ছে আপ্তবাক্যম। আপ্তবাক্যম, ঠিক আছে, আপ্তবাক্য হচ্ছে শব্দ। শব্দ প্রমাণের যে স্বরূপ সেটা উনি বলছেন আপ্তের বাক্য। আপ্তচরিতত্বের সাথে বাক্যত্বম। কটা বাজে? ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট দিন শুরু করবো এটা। পরের দিন তো আর ইতিহাসের কাজ নেই, পরের দিন হয়ে যাবে। একটুখানি পড়ে আসবেন আপনারা নিজেরাও। কারো কোনো প্রশ্ন আছে কি? স্যার শেষেরটা কি বললেন? শব্দবোধের করণ হলো? শব্দবোধের করণ হলো পদজ্ঞান, তাকে শব্দ বলে। ঠিক আছে, শব্দ হ্যাঁ স্যার। প্রমাণ। হ্যাঁ, সেই তার লক্ষণ করেছেন, মানে সেটা কি না, আপ্তবাক্য। আপ্তবাক্যকে ইনি শব্দ বলে বলেছেন। আপ্তবাক্য, আপ্তের যে বাক্য তাকে শব্দ। আপ্তচরিতত্বের সাথে বাক্যত্বম, মানে যেটা আপ্তের দ্বারা উচ্চারিত এবং যেটা বাক্য, তাকে আমরা শব্দ প্রমাণ বলে বলবো। এগুলো বিশেষ ব্যাখ্যা নেক্সট দিন করবো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে আর? আচ্ছা, হেতুয়াভাস কিন্তু আপনারা নিজেরা অভ্যাস করুন, হেতুয়াভাস না অভ্যাস করলে ভুলে যাবেন। আর ঠিক আছে, কিছু বাক্য দেবেন। আচ্ছা ঠিক আছে, আরো কিছু বাক্য পাঠিয়ে দেবো আমি, না হয় নিজেরা অভ্যাস করুন। এবার আর এরকম ক্লাসে ধরে ধরে বলবো না। যদি কারো কোথাও অসুবিধা হয় তখন বলবেন, তখন সেটা সমাধান করা যাবে। ঠিক আছে, না এতে কিন্তু অনেক সময় যাচ্ছে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এই পর্যন্ত রাখি।